চলো শুরু করা যাক। আমাদের ম্যাথের সেট নম্বর 13 ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে আছে, অ্যান্সার দেবে। কত বছর সময় লাগবে? 1440 টাকা 10% সরল সুদের হারে এত টাকা হতে কত বছর সময় লাগবে? তার মানে এত টাকা হবে মানে এর মধ্যে প্রিন্সিপাল তোমার আসল আর সুদ দুটোই আছে। এবার বুঝে করো, এই কোশ্চেন করানো আছে কমন কোশ্চেন। সূত্র হচ্ছে আমাদের পিটিআর বাই 100 ইকুয়াল টু সুদ আই। দেখো তাহলে এই কোশ্চেনে সবার আগে আমরা প্রিন্সিপাল নেব 1440, রেট 10, টাইম আমরা টি নিলাম, বাই কত আমাদের 100 ইকুয়াল টু এত টাকা। তাহলে 2700, এটার থেকে আমরা প্রিন্সিপাল মাইনাস করে দেবো, তাহলে সুদ পড়ে থাকবে, আই পড়ে থাকবে 00, এখানে একটা 4 আসবে, তাহলে 60521 126 0। এবার এটা আমাদের ক্যালকুলেট করতে হবে, এই 00 সাথে 00 আমাদের ক্যান্সেল, টি ইকুয়াল টু 160 বাই কত 144, 9 চলে আসছে নিচে, তার মানে এটা আমাদের অপশন 1 বলছো তাই তো? বাকিরাও করো। অপশন 1 আসছে ক্যালকুলেশন করে, সঠিক অ্যান্সার অপশন 1ই হবে। সঠিক অ্যান্সার আমাদের অপশন 1ই হবে। চলো তাহলে এবার তো আমাদের কাটতেই হবে তাই না, কারণ নিচে আমাদের 9 আসছে। কি দিয়ে কাটবো? আমরা যদি সবার প্রথমে 12 দিয়ে কাটি, 12 দিয়ে কাটলে এটা 12 হয়ে যাবে, 12 দিয়ে কাটলে 12 অক্ষে 12, 5 12 60, 105। ঠিক আছে, তাহলে 105কে 12 দিয়ে কেটে দাও, 9 12 108 হয়ে যাবে, 8 12 96, তার মানে 8 দিয়ে অ্যান্সার আসবে। 8 দিয়ে একটাই অপশন আছে, অপশন 1। আই থিঙ্ক ক্লিয়ার, কোনো কনফিউশন নেই, একদম সিম্পল ইজি। পরেরটা আসো, বলছে একজন ব্যক্তি 89 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এত কিলোমিটার পথ ভ্রমণ করে, পরবর্তী এত কিলোমিটার 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, পরবর্তী এত কিলোমিটার গতিতে ভ্রমণ করে, পুরো যাত্রায় গড় গতি কিলোমিটার প্রতি ঘন্টায় কত? তাহলে অ্যাভারেজ স্পিড যদি বার করতে হয় তাহলে টোটাল ডিস্টেন্স বাই করতে হবে টোটাল টাইম। করে ফেলো, কমন কোশ্চেন, ঠান্ডা মাথায় করাটাই হচ্ছে আসল বিষয়। সবার আগে আমাদের করতে হবে টোটাল ডিস্টেন্সগুলো যোগ করে উপরে বসাতে হবে। 400 400 400 800 আর 200 1000, 40 90 130 180, 5 5 10, তাহলে হচ্ছে 1911 1190। নিচে আমাদের কি করতে হবে? নিচে করতে হবে টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড করতে হবে নিচে। সিম্পল হিসাব, এত কিলোমিটার পথ যদি এত স্পিডে যায়, 445 এর যদি 89 দিয়ে আমরা ভাগ করি, এবার দেখো এটা কত দিয়ে যাবে দেখে বোঝা যায়। কিভাবে বোঝা যায় দেখো, এখানে 9 আছে, এখানে 5 আছে, তার মানে 5 তো থাকবেই। তো 5 দিয়ে দেখি, 5 দিয়ে যদি দেখো 5 8 40, 5 9 45, পুরো 5 দিয়ে যায়, তাহলে এখানে 5 ঘন্টা টাইম লেগেছে। পরের বারেরটা যদি আমরা দেখি, এইটা যদি আমরা দেখি 495, 55 দিয়ে ভাগ করতে হবে। দেখো 55কে যদি আমরা 10 বারে দেখি তাহলে আমাদের কত? 550 আসে। ঠিক আছে, তা 550-এর থেকে একটু কম, তার মানে এটা 9 বারে যাবে। ঠিক আছে, আর 5 নং 45-এর 5ও লাস্টে চলে আসছে, তার মানে এটা 9 বারে যাবে। তারপরেরটা যদি দেখি, এটা তো ইজিলি বোঝা যাচ্ছে, 0 0 ক্যান্সেল, 5 5 25, 5, টোটাল নিচে আসবে কত? 19। 119কে যদি কাটি, 6 বারে কাটবে, 6 19 114, তার মানে 6 দিয়ে অ্যান্সার হবে, 6 দিয়ে অপশান 3টে আছে, এটা গেল। তাহলে আমাদের অ্যান্সার 1190কে আমরা 19 দিয়ে ভাগ করছি, 114, 50, 19 দুগুণে 38, তার মানে 62 দিয়ে অ্যান্সার হবে, অপশান বি। একটু কনফার্ম করো, সবাই বুঝতে পারলে ক্লিয়ার এটা?
একদম স্যার। ইজিলি করে ফেলবে, পরীক্ষায় আসবে ঠান্ডা মাথা রাখবে, তাহলে ইজিলি সলভ হবে, কোনো কিছু থেকে ঘাবড়াবে না, ঘাবড়ালেই টাফ হয়ে যাবে। ইজি কোশ্চেন। 18 নল 18 মিনিটে একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে, তো +18 এটা ভর্তি করছে। অন্য নল 19 মিনিটে সম্পূর্ণরূপে ভর্তি ট্যাঙ্ক খালি করতে পারে, তো মাইনাস এটা। উভয় নল খালি ট্যাঙ্ক একসাথে চালু করা হলে 1/3 ভর্তি করতে কত সময় নেবে? তাহলে এখানে টোটাল ওয়ার্ক, টোটাল ক্যাপাসিটি কত বেরাবে? এই দুটোর গুণফল 18 × 19, কারণ লসাগু আর কিছু ভেঙে ভেঙে ভুঙে করাই যাবে না। 18 দিয়ে কাটলে 19 আসবে এফিসিয়েন্সি, 19 দিয়ে কাটলে এটা 18 আসবে, কিন্তু এটা -18 আসবে। দুজন একসাথে চলে +19 আর -18 মানে +1 করে ভরবে। তাহলে টোটালটা যদি +1 করে ভরে, তাহলে 1 দিয়ে ভাগ হয়ে যাবে, দুজন একসাথে চললে 1/3 ভরতে হবে, তাহলে এই পুরোটার 1/3 মানে 1/3 দিয়ে গুণ। 3 × 6 = 18, 6 × 6 = 19, কত হবে? 114। অপশানে আছে অপশান 3 অ্যান্সার। কনফার্ম করো, বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। নেক্সট আসো। ইজি কোশ্চেন। 9টি সংখ্যার গড় হচ্ছে 17, মানে 114, 19 × 6 114। 9টি সংখ্যার গড় হচ্ছে 17, তার মানে প্রত্যেকটা সংখ্যায় 17 17 17 করে আছে, এটা আমরা বুঝলাম। এই সংখ্যাগুলির মধ্যে 7টির গড়, 9টার মধ্যে 7টার গড় দেওয়া আছে কত? 16। বাকি দুটো অবশিষ্টের গড় আমাদের জানতে চেয়েছে। এটা লজিক্যালি কীভাবে ভাববো দেখো, ইজিলি কোশ্চেন সলভ হবে। একটা গোষ্ঠী আছে, সবাইকে 9 জনের গোষ্ঠী আছে, 9 জনকে আমি বললাম 17 টাকা 17 টাকা করে নাও, মানে সবাইকে আমি 17 টাকা 17, একটা বাক্সের মধ্যে টাকা রাখা আছে, সবাইকে 17 টাকা করে নেওয়ার কথা বলা হলো। তো তার মধ্যে 7 জন কী করেছে? 16 টাকা করে নিয়ে গেছে। তাহলে বাক্সের মধ্যে যদি এই 7 জন 16 টাকা করে নেয়, তাহলে এই 7 জন প্রত্যেকে কত টাকা করে কম নিল? 1 টাকা করে কম নিল। প্রত্যেকে 1 টাকা করে কম নিল, মানে 7 জনের 7 অক্ষে 7 টাকা এখনো বাক্সের মধ্যে পড়ে রইল। বাকি যে দুজন আছে, সেই দুজন যেটা গড় 17 17 তো নেবেই, কারণ ওদের ভাগ্যে আছে 17 টাকা করে, 17 17 তো নেবে বাকি দুজন। আর এই 7 টাকাকে বাকি দুজন সমান ভাগে ভাগ করে নেবে, মানে দুজনই 3.5 টাকা করে এক্সট্রা আরও পাবে। তাহলে এই বাকি দুজনের গড় কত হয়ে গেল আমাদের? 20.5, 20.5। এবার ব্যাপারটা বুঝতে পারলে কিনা আমার একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। যদি আমাদের এরকম আরেকটা কোশ্চেন দিই, ধরো 10টা সংখ্যার গড় আমি বললাম 20, তার মধ্যে আমি বললাম 7টা সংখ্যার গড় বা 8টা সংখ্যার গড়, 8টা সংখ্যার গড় আমি বললাম হচ্ছে 17, বাকি দুটো সংখ্যার গড় কত হবে? আচ্ছা, 29। তাহলে আমরা কি করব দেখো, বাকি দুটো তো যেটা গড় সেটা তো নেবেই, মানে 20 20 তো নেবেই এরা দুজন। এবার এখানে কি করা হয়েছে, এখানে সবাইকে বাক্স থেকে 20 টাকা করে নিতে বলেছি, কিন্তু এরা 17 করে নিয়েছে, তার মানে 8 জনই 3 টাকা করে কম নিয়েছে। তাহলে 8 জনের 3 টাকা করে, 3 8 24 টাকা বাক্সর মধ্যে রয়ে গেছে। এই 24 টাকায় এরা দুজন ভাগ করে সমান ভাগে নিয়ে চলে যাবে, প্রত্যেকে 12 টাকা করে এক্সট্রা পাবে, তার মানে 32 গড় হবে। একটু কনফার্ম করো আমাকে। স্যার 32। হ্যাঁ স্যার। বুঝতে পারলে লজিকটা কোথায় কি করলাম? ক্লিয়ার? কনফার্ম? হ্যাঁ স্যার। আর একটা দিই, চলো দেখি কতটা কনফার্ম। ধরো আমি বললাম 15টা সংখ্যার গড়, 15টা সংখ্যার গড় আমি বললাম 36, তার মধ্যে 13টা সংখ্যার গড়, 13টা না 12টা সংখ্যার গড়, চলো 13টা দিয়েই করো। 13টা সংখ্যার গড় আমি বললাম, 13টা সংখ্যার গড় আমি বললাম 31, বাকি দুটো সংখ্যার গড় তাহলে কত হবে? সেম লজিক্যালি ভাববে।68.5। 68.5। ওকে, এরা দুজন তো 36 36 যেটা গড় আছে সেটা নেবেই। এবার এইখানে এই 13 জন প্রত্যেকে 5 টাকা করে কম নিল, 13 জন প্রত্যেকে 5 টাকা করে যদি কম নেয়, তার মানে টোটাল 65 টাকা পড়ে রইল। এই 65 টাকা দুজনের ভাগে সমান ভাগে ভাগ হবে, তার মানে এটা যদি আমরা দেখি 3 দুগুণে 6, 2 দুগুণে 4.5, মানে 32.5 করে এক একজনের ভাগে এক্সট্রা যাবে, তার মানে 68.5। এটাই বলছিলে কি তোমরা অ্যান্সার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে 68.5 এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার এখানে আরেকটা কোশ্চেন তৈরি হতে পারে, একটু আরেকটা দেখাবো, এর মধ্যে আরেকটা দেখাই। এই দুটোই প্যাটার্ন তৈরি হবে, হয় এই প্যাটার্ন নাহলে অন্য প্যাটার্ন। এই সেকেন্ড প্যাটার্ন তৈরি হতে পারে এক্সামে। ধরো এখানে বললো যে 10টা সংখ্যার গড়
10টা সংখ্যার গড় আমি বললাম কত, 25 ধরো। তার মধ্যে 6টা সংখ্যার গড় আমি বললাম 26। 6টা না, 8টাই ধরো, 8টা করেই যখন আছে, 8টা সংখ্যার গড় আমি বললাম 26, বাকি দুটো সংখ্যার গড় কত? সেম লজিক্যাল ভাবতে হবে। এই 21 হবে। আচ্ছা, সবার ভাগ্যে কত করে দেওয়ার কথা ছিল আমাদের? 25 টাকা করে। তাহলে এরা দুজনে কত করে পেতো? 25 টাকা করেই পেতো। কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে, 8জন প্রত্যেকে 25-এর থেকে এক বেশি নিয়ে গেছে। এবার বাক্স থেকে প্রত্যেকে 1 টাকা করে বেশি নিয়েছে, তার মানে 8 টাকা এক্সট্রা নিয়ে চলে গেছে। 8 টাকা যে এক্সট্রা নিয়ে চলে গেছে, সেই 8 টাকা এই দুজনের ভাগ্য থেকে কম হয়ে যাবে এবারে। তাহলে বাই 2 করে দিয়ে 4, তার মানে দুজনের থেকে 4 মাইনাস করে দাও। তার মানে প্রত্যেকের 21 করে গড় হবে। ব্যাপারটা কি বুঝতে পারলে? যদি এরা বেশি নিয়ে যায়, তার মানে এরা বেশি নিয়ে গেছে মানে হচ্ছে অ্যাভারেজের থেকে বেশি নিয়ে গেছে, মানে এদের দুজনের ভাগ্য থেকে যাবে। অ্যাভারেজের থেকে যদি এরা কম নিয়ে যায়, তাহলে এরা দুজনে পেয়ে যাবে। আগেরটা সব কম নিয়ে যাচ্ছিল, তাই এরা পেয়ে যাচ্ছিল, মানে প্লাস হয়ে যাচ্ছিল। যদি এরা বেশি নিয়ে যায় 8জন মিলে অ্যাভারেজের থেকে, তাহলে অ্যাভারেজের থেকে বেশি নিয়ে যাচ্ছে মানে এবার কমতি, কারো ভাগেরটা নিয়ে যাচ্ছে, কারে ভাগেরটা নিয়ে যাচ্ছে, বাকি দুজনের ভাগেরটা নিয়ে যাচ্ছে, প্রত্যেকের থেকে 4 টাকা করে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারলে? লজিকটা কনফার্ম করো একটু। যদি অ্যাভারেজ Yes, থেকে sir. এরা বেশি হয়, যত টাকা বেশি নিয়ে যাবে এদের দুজনের থেকে নিয়ে যাবে। যদি অ্যাভারেজের থেকে এটা কম হয়, তাহলে যত কম হবে এরা দুজন সেটা পেয়ে যাবে। এটাই হচ্ছে সিম্পল লজিক। নেক্সট আসো। একজন ব্যক্তি তার মাসিক আয়ের 80% ব্যয় করে প্রতি মাসে এত টাকা সঞ্চয় করে, তার মানে 6738 20-র ভ্যালু। মাসিক খরচ 80% যেটা ব্যয়, সেটার ভ্যালু জানতে চাইছে। বলো অ্যান্সার কত হবে? Option 4. অপশন 4। এটা দিয়ে এটা কাটলে এটা পুরো 4 বারে কাটবে, 4 8 32 2, লাস্টে 2 আছে, মানে এটা অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আসো। এই কোশ্চেনটা দেখো, এটা লজিক কীরকম। 31-এর ওপরে 10 আছে, বাই 31-এর ওপরে 9 আছে। তার মানে এই 31-এর 10টা 31-এর মধ্যে 9টা 31 যদি কেটেই দিই, তাহলে এখানে জাস্ট একটাই 31 পড়ে থাকে। এই লজিকে এই কোশ্চেন সলভ হবে। সিম্পল লজিক। তাহলে 31-এর মধ্যে এই 10টার মধ্যে সবকটা কেটে গেলে একটা পড়ে থাকবে, 15টার মধ্যে 14টাই কেটে গেলে 2 একটা পড়ে থাকবে, 86-এর মধ্যে 84-র মধ্যে 84 5 যদি 5টা কেটে যায়, 6টার মধ্যে একটা পড়ে থাকবে। তাহলে এবার এটা জাস্ট গুণ করে দিলে হয়ে যাবে। কোনটা অ্যান্সার মনে হচ্ছে হবে? লাস্ট ডিজিট কত আসছে দেখো, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, লাস্ট ডিজিট 8, মানে অপশন 3 অ্যান্সার। ওকে। যদি এরকম থাকতো 31-এর ওপরে পাওয়ার 10 আর নিচে 31-এর ওপর পাওয়ার 8, তাহলে এখানে কটা 31 পড়ে থাকতো? ওপরে আমাদের 31-এর স্কোয়ার, দুটো এখানে পড়ে থাকতো। সিম্পল লজিক। এবার দুটো বা তিনটে যাই পড়ে থাক না কেন, সেই ক্ষেত্রেও পুরো ক্যালকুলেশন করব না। এই 1-এর স্কোয়ার করলে কত লাস্ট ডিজিট আসবে? 1। এরমভাবে আমরা ক্যালকুলেশনটা কন্টিনিউ করে যাব। নেক্সট আসো। একটি চোঙের কথা বলছে। চোঙ কীরকম দেখতে হয়? এরকম দেখতে হয়, 3D-তে করানো আছে। একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা বক্রতল মানে নিচের তল না পাশের তল? বক্রতল মানে পাশের তল। চোঙের Pi পাশের R H. তলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr h। ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের এখানে বলছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল এর সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে ইকুয়াল দিয়ে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr h প্লাস r, তার অর্ধেক মানে 1/2। সবাইকে বুঝতে পারলে এই লাইনটা একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার। ক্লিয়ার? যদি এর উচ্চতা 102 হয়, মানে h এর জায়গায় 102 আমরা বসিয়ে দেবো। আচ্ছা কাটাকাটি করি, এখানে আগে যা যা কাটাকাটি করা যায়। h এর জায়গায় কত বসাবো? 102 বসাবো। ব্যাসার্ধ জানতে চাইছে, আর এর ভ্যালু জানতে চাইছে। আচ্ছা এখানে একটা পাইয়ের সাথে এই পাই আমাদের ক্যান্সেল, এই 2-এর সাথে আমরা এই 2টাকে ক্যান্সেল করে দিই। তাহলে এখানে 2 আর এখানে কত থাকবে? 2
আর এইচ এর ভ্যালু কত 102, 102 হবে স্যার। আর এদিকে থাকবে কত, এদিকে থাকবে আমাদের আর 102 প্লাস আর। ক্লিয়ার? অপশান কি কি আছে, 100 আর 102 আছে, 102 আছে অপশান। এবারে পাই আর কেটে আচ্ছা এখানে একটা একটা আর কাটা যায়, এটা ঠিক বলেছো, এখানে একটা একটা আর আমরা কেটে দিলাম, ঠিক কথা, তাহলে তো আরো শর্ট হয় এটা। তাহলে এখানে 2 ইন্টু এইচ এর ভ্যালু কত 102, ঠিক বলেছো। তাহলে এটা হয়ে যাবে এইচ এর ভ্যালু কত 102 প্লাস আর, এটা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে দুটো 102 থেকে একটা 102 যদি মাইনাস হয়ে যায় তাহলে একটাই 102 পুরো থাকবে। তাহলে আর এর ভ্যালু কত হয়ে গেল 102। একটু কনফার্ম করবে যে বুঝতে পারলে কিনা। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। মাথায় রাখবে যখন আমরা কাটাকাটি করব এইখানে কিছু না থাকা অনেক গুণ আছে, তার মানে এই পোর্শনের সাথে এই পোর্শনে যা ইচ্ছা আমরা কাটতে পারি, কিন্তু এই আর এর সাথে কখনো এই ভেতরের প্লাসে যদি থাকে আর, এইটা কিন্তু কাটবো না, ব্যাস এইটুকু মাথায় রাখলেই হবে। প্লাসে মাইনাসে কিছু যদি যুক্ত থাকে সেটার সাথে কাটাকাটি করা যায় না, ডাইরেক্ট গুণ হিসেবে যা আছে সব কাটা যায়। নেক্সট আসো। একজন ব্যবসায়ী 950 টাকায় একটি শার্ট বিক্রি করে 5% লোকসান করে, যদি তিনি এত টাকায় বিক্রি করে X% লাভ করেন, X এর মান কত? এই কোশ্চেন আমি করেছিলাম, আর এই কোশ্চেনের জন্য একটা ট্রিকও বলেছিলাম প্রফিট লসে 25-50, যদি মনে না থাকে এখন আবার মনে পড়ে যাবে। আর একটা অপশন 25 আর একটা অপশন 50। দেখো নর্মালি এই কোশ্চেন যদি তুমি পরীক্ষায় ক্যালকুলেশন করো অনেক টাফ হবে, কিন্তু এই কোশ্চেনের ট্রিকটা মাথায় রাখবে, কয়েক সেকেন্ডে অ্যান্সার হবে ডিএস দিয়ে। কীভাবে হবে দেখো, 950 টাকায় যখন বিক্রি করছে তখন তার 5%-এর কী হচ্ছে লোকসান, তাহলে পার্সেন্টেজে 5%-এর লোকসান মানে এটা কত পার্সেন্ট আমরা বলতে পারি? অ্যান্সার দাও। 95%। অ্যান্সার কি আসছে ভাই? আচ্ছা 95%। ক্লিয়ার? এটা কতর ভ্যালু? এটা 950 টাকা বিক্রি করার সময় হচ্ছে, তার মানে 950-এর ভ্যালু। কোশ্চেন ইজি, ক্যালকুলেশন ইজি। যাই হোক, আমাদের এই টাকাটার ভ্যালুটা আমাদের বার করতে হবে, যেটা পার্সেন্টেজে ভ্যালু কত, তাহলে যে টাকাটার ভ্যালু বার করতে হবে সেটা দিয়ে গুণ। অপশান 1 ইজি, ক্যালকুলেশন ইজি। এবার দেখো এখানে 95-এর সাথে 95 ক্যান্সেল, 0-এর সাথে 0 ক্যান্সেল, 135% হয়ে যাচ্ছে। 135% মানে এটা কত পার্সেন্টের লাভ? 35%-এর লাভ। 100 থেকে 35 বেশি মানে 35%-এর প্রফিট। 35 তার মানে X%-এর লাভ যেটা বলেছে সেটা 35% অ্যান্সার হবে। এবার আমাদের অ্যান্সার অলওয়েজ কি হয়, একের সাথে অ্যাড হয়ে 135 বেরায়, তো এটা আমরা ডিএস দিয়েও করতে পারি। কীভাবে করতে পারি, যদি ক্যালকুলেশন টাফ হতো, হ্যাঁ এর সাথে সাথে আমরা একটা করে 1 লাগিয়ে দিতাম, তারপরে ডিএস চেক করতাম, মিলে যেত। ক্লিয়ার? যেমন আমরা যদি দেখি ডিএসসি, যদি এটা পুরোটা সিম্পল কোশ্চেন আমরা ডিএস দিয়ে দেখার চেষ্টা করি। 95 আছে পার্সেন্টেজ, এটা হচ্ছে কত 1350। এই 9 মানে 0, 9 ক্যান্সেল হয়ে গেল, আর এখানে 5 থাকলো, আর এখানে ডিএস কত থাকলো, এখানে 5 আর 4 9, ডিএস এখানে 9 হয়ে যাচ্ছে। 9 হয়ে যাচ্ছে মানে পুরোটা ডিএসটা 9 হয়ে যাবে। এবার এক যোগ করলে দেখো এই অপশানে 9 দিচ্ছে, এই অপশানে 9 দেবে না, এটাই দেবে না, এটাই দেবে না, এটাই অ্যান্সার। এর কোশ্চেন আরও টাফ যদি আসে ক্যালকুলেশন, তখন এইভাবে ডিএস দিয়ে দেখাবো। নেক্সট আসো, এটা তো ইজি হয়ে গেছিলো। 9 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা আগে একদিন আমি করিয়েছিলাম, এই যে কোশ্চেনটা এখন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা আগে একদিন করিয়েছিলাম, সেদিন অর্ধেক লোকের মাথার উপর দিয়ে যেতে পারে ট্রেনের। এটা একটা ভালো কোশ্চেন। একটা ট্রেন, ধীরে ধীরে বোঝার চেষ্টা করো, 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে, তাহলে একটা ট্রেন যাচ্ছে এদিকে, ট্রেনটার গতিবেগ কত 72 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটারে পার আওয়ারে যদি থাকে আমরা জানি এটি স্পিডেরই ভ্যালু। বিপরীত দিক থেকে আরেকটা ট্রেন আসছে 63 কিলোমিটার পার আওয়ার। কতটা কমপ্লিট অঙ্ক আমাদের? এতটা কমপ্লিট। বলছে বিপরীত দিক থেকে আসা ট্রেন বিকে, এটা ট্রেন এ নাম, এটা ট্রেন বি নাম, সম্পূর্ণ অতিক্রম করতে 24 সেকেন্ড সময় নেয়। এই পুরোটা একজনকে অতিক্রম করতে টাইম নিচ্ছে কত? টাইম নিচ্ছে হচ্ছে 24 সেকেন্ড। এবার এরম টাইপের কোশ্চেনে এরপরে আর কি দেওয়া থাকবে ডেটায় দেখো, ট্রেন বি এর দৈর্ঘ্য ট্রেন এর দৈর্ঘ্যের এত গুণ, ট্রেন এর দৈর্ঘ্যের 1.5 গুণ। ট্রেন এর দৈর্ঘ্য 1 হলে বি এর দৈর্ঘ্য 1.5 গুণ, মানে 1-এর সাথে 1.5 গুণ করো, তার মানে সেই 1.5ই হবে, 1.5ই হবে। পয়েন্ট টোটালের নিচে 10 আসবে, এই 10টা রেশিওতে ওপাশে কোনাকুনি গুণ হয়ে গেলে এটা কত হয়ে যাবে 10। তাহলে 15 আর 10 মানে 5 দিয়ে কাটলে 2, আর এদিকে হয়ে যাচ্ছে 3।
তাহলে এটা কি, এটা হচ্ছে ডিস্টেন্সের রেশিও। ডিস্টেন্স মানে ট্রেন দুটো দৈর্ঘ্যের রেশিও। এটাই তো বলেছিল লাইনে, তুমি বলবে হ্যাঁ এটাই বলেছিল লাইনে, যে ট্রেন বি এর দৈর্ঘ্য এর দৈর্ঘ্যের 1.5 গুণ। তার মানে এর দৈর্ঘ্য 2 ইউনিট হলে বি এর দৈর্ঘ্য হবে কত, 3 ইউনিট। এটা রেশিওতে আছে। ট্রেন বি একটি সেতুকে অতিক্রম করবে, এবারে এটা একটা সেতু ধরে নাও, ট্রেন বিটা অতিক্রম করবে। আর কোনো ট্রেন যদি কোনো সেতুকে অতিক্রম করে তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি ট্রেনের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য একসাথে দেওয়া থাকে, একসাথেই হয়ে যায়, কারণ সেতুরও একটা দৈর্ঘ্য আছে, ট্রেনের একটা দৈর্ঘ্য আছে। তাহলে এটা সেতুকে অতিক্রম করতে টাইম নিচ্ছে কত, এটা ট্রেন ধরে নাও, ট্রেনটা অতিক্রম করতে টাইম নিচ্ছে এই ক্ষেত্রে কত, 62 সেকেন্ড। এই অঙ্কটা ভালো করে দেখে নাও, আমি যেভাবে বুঝাবো এভাবে স্টেপ বাই স্টেপ করবে, কয়েক সেকেন্ডে অ্যান্সার আসবে। 62 সেকেন্ডে অতিক্রম করে যাচ্ছে। সেতুর দৈর্ঘ্যটা জানতে চাইবে, এইটুকু সেতুর দৈর্ঘ্যটা জানতে চাইছে, ব্রিজের দৈর্ঘ্যটা, এটা ধরো ব্রিজের দৈর্ঘ্যটা জানতে চাইছে। এই কোশ্চেনে প্রথম যে স্টেপটা করবে, কোশ্চেনটা পড়ার সময় তুমি বুঝে যাবে যে এটা কোন টাইপের কোশ্চেন। কোশ্চেনের টাইপ বাড়িতে জানা থাকলে পরীক্ষায় বুঝতে ইজি হবে। সবার প্রথমে দেখবে যখন একটা ট্রেন বিপরীত দিক থেকে আসে তখন তাদের স্পিড অলওয়েজ কি হয়ে যায়, স্পিড অলওয়েজ যোগ হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে স্পিডের প্লাস করো, এই দুটো প্লাস করলে কত হবে, এটা হবে আমাদের 5, 135। এবার 135 যেটা আছে এটা কিলোমিটার পার আওয়ারে আছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নেব, কারণ টাইম সেকেন্ডে দেওয়া থাকবে। মিটার পার সেকেন্ডে নিতে গেলে কত দিয়ে গুণ করতে হয়, 5/18। তাহলে এটা গেল এবার মিটার পার সেকেন্ড, এটা গেল টাইম, এইটা গেল স্পিড। এবার স্পিডের সাথে এবার যদি আমরা গুণ করে দিই যে টোটাল টাইম যেটা নিয়েছে এটা দুজন মিলে দুজনকে অতিক্রম করতে, তাহলে এখানে টাইম কত, 24 সেকেন্ড। তাহলে আমরা গুণ করলাম স্পিডের, এই স্পিডের সাথে গুণ করলাম টাইম। স্পিড ইন্টু টাইম মানে কেউ বলতে পারবে কি আসে, স্পিডের সাথে টাইমের গুণ করলে আমাদের ডিস্টেন্স আসে। তাহলে এখান থেকে ডিস্টেন্স পেয়ে যাব, দৈর্ঘ্য পেয়ে যাব। আর দৈর্ঘ্য দুটো ট্রেনেরই দৈর্ঘ্য আছে, তার মানে এখানে একসাথে দৈর্ঘ্য বেরাবে দুটো ট্রেনের। কয়টা ট্রেনের দৈর্ঘ্য বেরাবে একসাথে, দুটো ট্রেনের দৈর্ঘ্য বেরাবে। এটুকু কি সবার ক্লিয়ার, তুমি বলবে ক্লিয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি দুটো ট্রেনের দৈর্ঘ্য পাবো। এবার কোশ্চেনটা পরীক্ষায় একসাথে করবে, পরীক্ষায় কোশ্চেনে এইভাবে একসাথে করবে পুরোটা। এই যে টোটাল যে দৈর্ঘ্যটা আছে এটা কয়টা ট্রেনের দৈর্ঘ্য, তুমি বলছো এখানে 2টা ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এই পুরোটাকে ভাগ করে দাও দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল দিয়ে। দৈর্ঘ্যের যোগফল কত, দুটো ট্রেনের 3 আর 2 5, 5 দিয়ে পুরোটাকে ভাগ করে দিলাম। এবার ইন্টু করব কি দিয়ে, ইন্টু করব আমরা ট্রেন বি নিয়ে, এখানে পরে কথা হচ্ছে। তাহলে ট্রেন বি এর দৈর্ঘ্যটা বার করব, বি এর দৈর্ঘ্য বার করার জন্য 2 এর গুণ না 3 এর গুণ হবে, 3 এর গুণ হবে। বি এর দৈর্ঘ্য কত, 3 ইউনিট, তাহলে 3 এর গুণ করো। তাহলে পুরো কোশ্চেনটা একটাই লাইনে আমি করে দিলাম। এইভাবেই করবে পরীক্ষায়, আমি আগের দিন একবার করেছিলাম, আমি আজকে আরেকবার করাবো, আমি জানতাম এই কোশ্চেন আবার আসবে। তাহলে পুরোটার মধ্যে একবারে আমি কি বার করলাম, পুরো সিস্টেমটা যদি একবার বাড়িতে ভালো করে বোঝো, একবারে তোমার বেরিয়ে যাবে ট্রেন বি এর দৈর্ঘ্য। তাহলে কার ডিস্টেন্স বেরোবে, ট্রেন বি এর দৈর্ঘ্য। এবার আমরা কাটাকাটি করব। আচ্ছা এই 18টা আমি এর আগে বলেছিলাম যদি এরকম জায়গাতে থাকে ডাইরেক্ট আমরা কোথায় লিখতে পারি, নিচে লিখতে পারি, কোনো সমস্যা নেই। 3 দিয়ে কাটলে 3 6 18 6, 6 দিয়ে কাটলে 4 6 24, 4 5 5 ক্যান্সেল। তাহলে এটা গুণ করলে দিলে বি এর দৈর্ঘ্য বেরিয়ে যাচ্ছে কত, 4 5 20 0 2, 52 আর 2 54, 540 মিটার। মিটারে বেরাবে কারণ সব মিটার পার সেকেন্ডে ছিল। বি এর দৈর্ঘ্য 540 মিটার, এইটুকু ক্লিয়ার। এবার সেকেন্ড ধাপে আসো। ট্রেন বি একটা সেতুকে 62 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে 62 সেকেন্ডে ট্রেনটা এইখান থেকে এই অবধি গেছে। একটা সেতুকে অতিক্রম করা মানে সেতুর দৈর্ঘ্যের সাথে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করেছে। তার মানে ট্রেন বিটা টোটাল কতটা ডিস্টেন্স গেছে আমরা দেখতে হবে। তাহলে ডিস্টেন্স বি এর ডিস্টেন্স, ডি এর এই ক্ষেত্রে কতটা ডিস্টেন্স গেছে, বিটা কতটা ডিস্টেন্স গেছে সেটা বার করার জন্য আমার করতে হবে স্পিড ইন্টু টাইম। তাহলে বি এর স্পিড কত, বি এর স্পিড হচ্ছে এখানে বি গেছে শুধু একা, তাহলে বি এর স্পিড কত আমাদের 63 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে স্পিড নেবো কত, 63 কিলোমিটারে থাকলে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 গুণ ইন্টু কত টাইমে গেছে 62 সেকেন্ডে ইন্টু 62। এবার এইটা যে আমাদের বেরালো, এটা আমাদের কি বেরালো বলো তো, এখানে কার কার দৈর্ঘ্য বেরালো, এখানে সেতুর দৈর্ঘ্য বেরালো, সঙ্গে কার দৈর্ঘ্য বেরালো, ট্রেনের দৈর্ঘ্য বেরালো। ট্রেন বি এর দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। আমাদের যদি শুধু সেতুর দৈর্ঘ্য জানতে চায় তার মানে ট্রেনের বি এর দৈর্ঘ্যটা মাইনাস করে দিতে হবে। এর জন্য আমরা ট্রেন বি এর দৈর্ঘ্য আস্তে করে বার করে রেখেছি। তাহলে ট্রেন বি এর দৈর্ঘ্য এখান থেকে মাইনাস করে দাও 540। তাহলে শুধু পড়ে থাকবে এখানে কিসের দৈর্ঘ্য, এখানে পড়ে থাকবে সেতুর দৈর্ঘ্য, সেতুর ডিস্টেন্সটা শুধু পড়ে থাকবে। পরীক্ষায় এইভাবে যদি করতে পারো ডাইরেক্ট অ্যান্সার আসবে। এবার এখানে যদি চাও তুমি ডিএস অ্যাপ্লাই করতে পারো, যদি ডিএস অ্যাপ্লাই করা যায়। এবার নিচে যদি এখানে 18 থাকে এটা একটু কেটে নিতে হবে। 18 দিয়ে যদি আমরা কাটি, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে তো কাটবে না, 3 দিয়ে কাটলে এটা কত হবে, 3 দিয়ে 9 দিয়ে কাটছে তাই তো, হ্যাঁ 9 দিয়ে কাটলে 2 হবে, 9 দিয়ে কাটলে 7 নং 63, 7 বারে গেল। আর এটা যদি আমরা কাটি 31। এবার এখানে গুণও করতে পারি, এখানে আমরা ডিএসও অ্যাপ্লাই করতে পারি, লাস্ট ডিজিটও করতে পারি, 6 5 5 3। আচ্ছা ডিএস করলে কি আসে দেখি, 5 7 35,
35 মানে 5 আর 3 8 আছে ইন্টু এদিকে 4 4 এটা 32 মানে এটা 5 আসবে, আর এদিকে কত -9 আছে, -9। আচ্ছা 5 -9 মানে কত আসবে -4, আর মাইনাসে থাকলে কি করতে হয় +9 করে দিতে হয় ডিএস এর ক্ষেত্রে, লাস্টে মাইনাসে বেরোলে +9 করে দিতে হবে, তার মানে আমাদের ডিএস কত আসবে +5 ডিএস আসবে। +5 কোথায় ডিএস আছে +5? +5 হচ্ছে ডিএস তো ম্যাচ করে গেল, এটা তো আবার হবে না ডিএস, এইখানেও আছে আবার এইখানেও আছে, ঠিক আছে। তো ডিএস এ যাওয়া যাবে না, ডিএস দুটোতে সেম, আমরা অপশনের দিকে ডিএস তো 5 বেরিয়েছে কিন্তু অপশন 3 তে তো ডিএস 4 আছে। ও সরি সেটা সরি পাঁচ সরি সরি আছে। সরি এটা তো দুটো 4 আছে, আমি এখানে দুটো 5 দেখছি, ঠিক আছে ঠিক আছে, এখানে 5 আর 4 9, এটা 4 আছে, হবে না, তার মানে এইটাতে 5 আর 4 9 5 ডিএস আছে, ভেরি গুড, তাহলে ডিএসই হয়ে গেল। এটা আমাদের, এটাতে আমাদের ডিএস 5 নেই, এটাতেও ডিএস 5 নেই, তাহলে অপশন বি আমাদের অ্যান্সার। এবার এই কোশ্চেনটার মধ্যে অনেক কিছু অ্যাপ্লাই হলো, তার কারণ কোশ্চেনটা খুব ভালো লেভেলের কোশ্চেন, এইখানে কোশ্চেনটা খুব সহজে করতে পারবে, আমি মুছে দিচ্ছি, দেখো এই জিনিসগুলো পরীক্ষায় তো আমরা করবো না, ছবি টবি ধরি না আঁকবো পরীক্ষায়, ডাইরেক্ট আমরা যেগুলো করব, এটা ধরো আমরা করলাম, কোনো অসুবিধা নেই, সাইডে আমরা একটা জায়গাতে এটা করে নেবো, কিন্তু এগুলো তো আমাদের করতে হবে না, আর মেন কোশ্চেন হচ্ছে এটুকু সলভ হবে পরীক্ষায়, এগুলো আমরা লিখবো না পরীক্ষায়, এগুলো লেখালেখির কোনো বিষয় নেই, এইটুকু জায়গার মধ্যে কোশ্চেনটা এইভাবে সলভ করতে হবে। তো বাড়িতে এই কোশ্চেনটা যদি কয়েকবার সলভ করো এই সেম পদ্ধতিতে, তোমার এই কোশ্চেন পরীক্ষায় আটকাবে না, ক্লিয়ার। আর এটা বেস্ট সলিউশন। নেক্সট আসো, সঙ্গে ডিএসও অ্যাপ্লাই হয়ে যাবে লাস্টে, কারণ লাস্টেও দেখো ক্যালকুলেশন আছে কোশ্চেনটাতে, এইখানেও ক্যালকুলেশন আছে। নেক্সট যদি আমরা আসি, একজন দোকানদার একটি জিনিসের মূল্য এত টাকা ধার্য করে রেখেছেন, তার মানে এটা হচ্ছে তার মার্ক প্রাইস, ধার্য করা টাকা মানে এটা হচ্ছে মার্ক প্রাইস। 40% ছাড় দেওয়ার পরেও যদি সে ক্রয়মূল্যের ওপর 20% লাভ করে, তাহলে তার ক্রয়মূল্য কত হবে? এই কোশ্চেনের একটা ট্রিক আছে, ট্রিকটা কি, কোশ্চেনটা সাজানোর মধ্যেই ট্রিক, ভালো করে কোশ্চেনটা আরেকবার পড়ো। কোশ্চেনের এখানে মার্ক প্রাইস যেমন এক্স্যাক্ট দেওয়া আছে, সেখানে এর বদলে কস্ট প্রাইসও এক্স্যাক্ট দিতে পারে, যে কোনো একটা দেওয়া থাকবে, হয় কস্ট প্রাইস নাহলে মার্ক প্রাইস। এবারে আমরা জানি মার্ক প্রাইসের ওপরে সবসময় কি করে, ছাড় দেয়, তাহলে কোশ্চেনে যদি এরকম থাকে যে কিছু ছাড় দিচ্ছে কিছু লাভ হচ্ছে, তাহলে এইভাবে সাজাবে, মার্ক প্রাইসের ওপরে 40% ছাড় যদি দিয়ে দেয়, 40% ছাড় দিলে জিনিসটা কত পার্সেন্টে বিক্রি হবে কেউ বলতে পারবে? জিনিসটা বিক্রি হবে আমাদের 60%। 60%-এ, 100 থেকে 40 বাদ, ইকুয়াল দিয়ে করে দেবে কস্ট প্রাইসের উপরে যত লাভ হচ্ছে, কস্ট প্রাইসের উপর 20 লাভ মানে এটা কত পার্সেন্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 120%। এই লাইনটাই সাজাবে, ডাইরেক্ট পুরো কোশ্চেন সলভ হয়ে যাবে। এবার এই পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ কি, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা লেখা না লেখা একই ব্যাপার, শুধু মার্ক প্রাইস যেটার ভ্যালু দেওয়া থাকবে কোশ্চেনে, হয় মার্ক প্রাইস দেবে না কস্ট প্রাইস দেবে, যদি মার্ক প্রাইস দেয় কস্ট প্রাইস জানতে চাইবে, যদি কস্ট প্রাইস দেয় তাহলে মার্ক প্রাইস জানতে চাইবে। এখানে মার্ক প্রাইসের ভ্যালু দেওয়া আছে এত, তাহলে এখানে বসিয়ে দাও মার্ক প্রাইসের জায়গায় মার্ক প্রাইসের ভ্যালু ইন্টু 60 সিপি ইন্টু 120। এবার ক্যালকুলেশন করে বলো কি অ্যান্সার আসবে। 60 দিয়ে তো এটা ডাইরেক্ট কাটলে দুইবারে কাটে, 2 দিয়ে এটা কেটে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা কত হবে 19.65 নাকি? সিপির ভ্যালু একটু কনফার্ম করো তো। অপশন 3 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা ভালো করে মাথায় রাখবে যে এই কোশ্চেন এইভাবে সলভ হয়, এক লাইনে সলভ হয়, শুধু এটা জানা থাকলে এক লাইনে এই কোশ্চেন সলভ হয়। মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট, কস্ট প্রাইসের উপর প্রফিট, এই কোশ্চেনটা করতে পারবে ইজিলি। দুটি সংখ্যা, তৃতীয় একটি সংখ্যার চেয়ে 46% 54% বেশি হলে সংখ্যা দুটির অনুপাত কত? 100 ধরে নি। তৃতীয় সংখ্যাকে 100 ধরলে প্রথম সংখ্যা 46 বেশি মানে 146, সেকেন্ড সংখ্যা তার থেকে 54 বেশি হলে 154। এবার এই দুটো লসাগু জানতে চাই, এই রেশিও জানতে চেয়েছে। 2 দিয়ে কাটলে এটা 73, কোন অপশনে 73 আছে? একটাই অপশনে আছে, অপশন 2 অ্যান্সার। কোশ্চেন খতম। অর্জুন তার পণ্যের দাম তার ক্রয়মূল্যের থেকে 50% বেশি চিহ্নিত করেছে, তাহলে এখানে কোশ্চেনটা ভেঙে ভেঙে যদি করি, তাহলে কস্ট প্রাইস আমি ধরলাম 100, মার্ক প্রাইস তাহলে কত হবে? 50% বেশি চিহ্নিত করা মানে 150। যদি সে 26% ছাড়ের পরে এত টাকায় পণ্যটি বিক্রি করে, তাহলে এবার সেল করার সময় সে এটার 26% ছাড় করে দিচ্ছে, তাহলে 150-র 26% ছাড় করে দিতে হবে। আচ্ছা 150 টাকার 26% ছাড় মানে 26-এর থেকে 100 থেকে 26% মাইনাস করে দাও, 26 মাইনাস করলে কত হবে? 74 হবে নাকি? 74% হবে, ঠিক বললাম? তাহলে এটা হয়ে যাবে সেলিং প্রাইস 150-র 74%, 26% এটার ছাড় দিয়ে দিচ্ছে, তারপরে জিনিসটা এত টাকায় বিক্রি হচ্ছে, তাহলে এটা আমাদের যেটা পাচ্ছি সেলিং প্রাইস এক্স্যাক্টলি দেওয়া আছে এত, তাহলে আমাদের এখানে 86,580 যেটা দেওয়া আছে সেটা এই সেলিং প্রাইসের ভ্যালু। সেলিং প্রাইস কত? 150-র 74%, পার্সেন্ট মানে নিচে একটা 100।
আমাদের বার করতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত দিয়ে গুণ করব তাহলে? ক্রয় মূল্য বার করতে গেলে আমরা গুণ করব একশো। সিপি 100%. 100, সিপি 100 দিয়ে গুণ করব। এখানে আর 100% লিখবো না, তার কারণ দেখো কি জন্য লিখবো না, এখানে একটা পার্সেন্ট, সিপি আমরা 100ই ধরে নিয়েছি না ডাইরেক্ট, এখানে 100% ধরে নিই, সিপি 100 ধরে নিয়েছি তো 100 দিয়ে করব। তাহলে এখানে একটা পার্সেন্ট লিখতে হতো, এখানে একটা পার্সেন্ট লিখতে হতো, অনেকগুলো পার্সেন্ট এক্সট্রা চলে আসতো, তো এই ক্ষেত্রে আমি সিপি 100 ধরেই নেব। তাহলে এবার দেখো কাটাকাটি যদি করি, এই 100টা একদম নিচে থাকলে উপরে চলে আসে, তাহলে এটাকে উপরে নিয়ে যাও। এটা 50 দিয়ে কাটলে এটা কবারে কাটবে? এটা 3 বারে কাটবে। 50 দিয়ে কাটলে এটা 2 বারে কাটবে। 3 দিয়ে যদি আমরা উপরে কাটি, 3 দিয়ে কাটলে আমাদের 3 দুগুণে 6, 3 আটে 24, 3 আটে 24, 3 6 18, 0। ঠিক আছে, এবার এখানে আমরা ডিএস অ্যাপ্লাই করতে পারবো। 7 আর 4 কত হচ্ছে? 7 আর 4 11, 11 মানে হচ্ছে নিচে 2 আসবে, এখানে 9, এখানে 6, 6 দুগুণে 12, 12 মানে 3 আসবে, আর 2 থাকলে 5 গুণ করতে হবে, 3 5 15, মানে 6 ডিএস আসছে। একটু কনফার্ম করো তো ডিএস 6 আসছে কিনা? 6 আসছে না ডিএস? ডিএস আমাদের Yes, 6 আসছে। sir. তাহলে ডিএস যদি আমাদের 6 আসে, তাহলে কোন অপশনের অ্যান্সার মনে হচ্ছে দেবে এবারে দেখো? এটা আমাদের ডিএস Option 6 B. দিচ্ছে না, 9 9 9 গেল, 7 দুগুণে 14, 5 ডিএস হচ্ছে না, এটা আমাদের 6 ডিএস অপশন হচ্ছে, সি স্যার। এটা আমাদের 9, এটাও ডিএস দিচ্ছে না, তাহলে অপশন সি অ্যান্সার। ওকে, তুমি বলবে ওকে স্যার, নো প্রবলেম। ভেরি ইন্টারেস্টিং সলিউশন করলাম। তাহলে এই কোশ্চেনটা ভালো করে বোঝো, প্রফিট লস অনেকের টাফ লাগে, বাট টাফ লাগবে না, ভেঙে ভেঙে কোশ্চেন করবে, ইজি হয়ে যাবে কোশ্চেন। যেটার ভ্যালু দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ, যেটার ভ্যালু চাইবে সেটা দিয়ে গুণ, কোশ্চেন খতম। এই কোশ্চেন তো মহা ইজি কোশ্চেন, এর মধ্যে কিছু বলার নেই, অ্যান্সার বলো। লাস্ট অপশন 26 আছে, 4 নম্বর অপশন। যদি এরকম দেওয়া থাকে ভেতরে ভেতরে গুণ, বাইরে বাইরেরটা গুণ, Option 8 1. তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 14 মানে 7 ইন্টু 2 করে নিই, 56, 7 ইন্টু 8 করে নিই, দুটো 7-এর মধ্যে একটা 7 বাইরে চলে আসবে এ এর ভ্যালুর জন্য, আর 8 দুগুণে 16-র মধ্যে একটা 4 চলে আসবে, 4 সাথে 28 অ্যান্সার হবে। ঠিক বললাম? ক্লিয়ার এটা? নেক্সট আসো, হ্যাঁ স্যার। Yes, sir. 14। ক্ষুদ্রতম সংখ্যাটি যেটি 9 দ্বারা হ্রাস করার পরেও, 9 আমরা মানে এখানে বলছে ক্ষুদ্রতম সংখ্যা যেটি 9 হ্রাস করার পরে 13, 20, 10, 23 দ্বারা বিভাজ্য হবে, মানে এই সবকটা দ্বারা ভাগ যাবে। এবার কোন সংখ্যা তোমার দেখে মনে হচ্ছে লাস্ট সংখ্যা হচ্ছে আমাদের কত? 6035। কোন সংখ্যা এমন আছে 4টা অপশনের মধ্যে যেটা 9 বিয়োগ করলে এগুলো দিয়ে ভাগ যাবে? এবার সবার আগে দেখো এখানে 10 দেখো না, 10 খুব ইন্টারেস্টিং। 10 তাকেই ভাগ করতে পারে যদি লাস্ট ডিজিট 0 আসে। এবার এইখান থেকে যদি আমি 9 মাইনাস করি, লাস্ট ডিজিট 0 আসবে? তুমি বলবে না, তাহলে এটা গেল। এখান থেকে 9 মাইনাস করে দিই, তাহলে লাস্ট ডিজিট 1 আসবে, এটাও গেল। এইখান থেকে 9 মাইনাস করে দিলে লাস্ট ডিজিট 0 আসবে, সম্ভাবনা আছে। এইখান থেকে 9 মাইনাস করলে লাস্ট ডিজিট 0 আসবে না, তাহলে এটাও গেল। তার মানে একটাই অপশন, অপশন সি অ্যান্সার হবে। এবার বলো কোশ্চেনটা ইজি না টাফ? ইজি, পরীক্ষায় করতে পারবে এরকম কোশ্চেন। যদি কখনো 10 দিয়ে Yes, ভাগ sir. হয়, 20 দ্বারা ভাগ মানে কি? 20 দ্বারা ভাগ মানে 10 ইন্টু 2 আছে, তার মানে 10 দ্বারা ভাগ হতে হবে। তাহলে 10 দ্বারা ভাগ করার নিয়ম লাস্ট ডিজিট 0 হতে হবে অলওয়েজ। 0 না হলেই, তুমি যদি একটা সংখ্যা এরম থাকে 3564, 10 দিয়ে ভাগ করো, তাহলে কি আসবে? 356.4, পয়েন্টে চলে আসবে। বোঝা গেল? তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে পুরোপুরি, তার মানে আমাদের লাস্ট ডিজিট 0 আসতে হবে। তাহলে 9, এখানে বলছে ক্ষুদ্রতম সংখ্যা যেটি 9 হ্রাস করার পরে, তাহলে 9 বিয়োগ করে দেখবে সবকটা থেকে যেটাতে 0 দেবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আসো, 15। টাইম ওয়ার্কের কোশ্চেন, একটি কাজ 18 দিনে করতে পারে, ঠিক আছে, সমস্যা নেই আমাদের কোনো। বি 22 দিনে করতে পারে, তাতেও কোনো সমস্যা নেই, করো, নিজেরা করো। তারা পর্যায়ক্রমে কাজ করে, বি প্রথম দিন কাজ শুরু করে, তার মানে প্রথম দিন বি, তারপরে এইভাবে কন্টিনিউ চলতে থাকে। কত দিনে কাজটা শেষ হবে? কত দিনে কাজটা শেষ হবে? 19/2, 19/9, 11, 19/2, 11, 19/9, 11। ভালো কোশ্চেন, খারাপ কোশ্চেন বলা যাবে না, মজাদার কোশ্চেন। চেষ্টা করো, একটু টাইম দিই। স্যার একটু স্ক্রোল করুন উপরের দিকে, এই যে অপশন 4টা অপশন, এই যে একটা 19/2/11, একটা 19/9/11, সি আর ডি দেওয়া আছে অপশন।
ऑप्शन डी सर 19 9 15 बाई 11। ওকে, দেখো কিভাবে করতে হবে এই কোশ্চেন। সবার আগে লসাগু নিতে হবে। লসাগু নেওয়ার জন্য বড়টাকে ভেঙে লেখো 2 ইন্টু 11। 18কে ভাঙলে 9 ইন্টু 2, 2 তো এখানে আছে, নেবো না, 9 নিয়ে নেবো। 18 দিয়ে যদি আমরা কাটি এফিসিয়েন্সি বেরাবে 9 দুগুণে 18 মানে 11 বেরাবে। 22 দিয়ে কাটলে 11 দুগুণে 22 চলে গেল, তার মানে 9 পড়ে থাকলো। বি যদি কাজ শুরু করে তার মানে প্রথম দিন 9 কাজ হবে, পরের দিন কত 11 ইউনিট, এর কাজ হবে 11 ইউনিট। তাহলে 2 দিনে কাজ কতটা হবে, 2 দিন, 2 দিনে কাজ কতটা হচ্ছে, কাজ হচ্ছে আমাদের 20 ইউনিট কাজ হচ্ছে। এবার আমাদের টোটাল কাজ কত, টোটাল কাজ যদি আমরা দেখি 9 দুগুণে 18, তার মানে 8 9 1 198 টোটাল কাজ, 198 হচ্ছে টোটাল কাজ। এবার 2 এর সাথে কত, এই 20 সাথে কত গুণ করব যাতে আমাদের এটার কাছাকাছি চলে আসে। 20 সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে 200 হয়ে যাবে, তাহলে 10 তো গুণ হবে না, তাহলে 9 গুণ করো। 9 দুগুণে কত 18, 180 ইউনিট কাজ কমপ্লিট। তাহলে এদিকে 9 গুণ মানে এদিকেও 9 গুণ, 18 দিনে এতটা কাজ কমপ্লিট। এবার পরের দিন কে কাজ করতে আসবে, পরের দিন বি আসবে না আর এ আসবে। মাথায় রাখবে যে কাজ শুরু করে তার পরের দিনের কাজ তারই হয়, তার মানে বি এর কাজ হবে পরের দিন, একদিনের কাজ হবে পরে বি এর। তাহলে বি একদিনে এসে আরও কয় ইউনিট কাজ করে, বি একদিনে 9 ইউনিট, আরও 9 ইউনিট কাজ করে দিল। এবার কাজ কত কমপ্লিট হয়ে গেল, 19 দিনে কাজ কমপ্লিট হয়ে গেল আমাদের 189। তাহলে 198 এর মধ্যে যদি এটা কাজ হয়ে যায় তাহলে আর কত ইউনিট কাজ বাকি, তাহলে আমাদের আর 9 ইউনিট কাজ বাকি, 9 ইউনিট, ঠিক আছে। এবার পরের দিন কাজ করার পালা আসবে কার, এর। এবার এর থেকে এর একদিনে 11 ইউনিট কাজ করতে পারে, তাহলে 11 থেকে 9 কি আছে, 9 ছোট। 11 থেকে যদি ছোট হয়ে যায় তাহলে আমরা কি লিখবো, এটাকে এইভাবে লিখতে হয় যে 19 দিন পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে 19 তো লিখবই, যেটা কাজ বাকি 16টা 9 উপরে, আর পরের দিন এসে যে কাজ করতে পারতো 11 ইউনিট করতে পারতো বাই 11, এইভাবে লিখতে হয়। তাহলে 19 9 বাই 11 আমাদের সঠিক অ্যান্সার, অপশন ডি। এইভাবে সাজিয়ে করতে হয়। এই কোশ্চেন ভালো কোশ্চেন, যদি যারা ভুলে গেছো তারা মার্ক করে নাও, কোশ্চেনটা বাড়িতে করবে 2বার, কোশ্চেন পরীক্ষায় সলভ হয়ে যাবে। অল্টারনেট ডিজের কোশ্চেন, ভালো কোশ্চেন এগুলো, অল্টারনেট ডিজের কোশ্চেন। বোঝা গেল কি করলাম, তুমি বলবে ইয়েস বোঝা গেল। নেক্সট অপশন ডি অ্যান্সার। একটি সংখ্যার 6টি সংখ্যার যোগফল এত হলে তাদের গড় কত, বলো। এই কোশ্চেনের অ্যান্সার কিছু বলার নেই এখানে। পঞ্চাশ। 50 অ্যান্সার, ভাবারই নেই কিছু। 300 আছে, 6 জনকে ভাগ করে দাও, তাহলে 50 50 করে সবার গড়ে আসবে। নেক্সট, সরল করতে বলেছে। ইজি সরল হয়ে যাবে, এটার মধ্যে কিছু নেই। অ্যান্সার বলো। অপশন ডি, একটু স্ক্রল করুন নিচে। 34 আছে, 34 মাইনাস। ऑप्शन डी सर। দেখো এটা যদি আমরা গুণ করি, Option অপশন ডি, এখানে 10 ইন্টু এখানে কত হবে -4, তাহলে এটা হবে -40, আর এখানে হবে প্লাস। এটা যদি আমরা কাটাকাটি করি 3 বারে কাটে, তার মানে হবে -37 অ্যান্সার, অপশন 3 অ্যান্সার। ভুল হওয়ার কোনো চান্সই নেই। নেক্সট আসো, এই কোশ্চেনটা মজাদার কোশ্চেন। অপশানগুলো কি আছে, অপশানগুলো আছে হচ্ছে 6x 3y তার কিউব, অপশান সি। অপশান ডিতে আছে 8x প্লাস 3y তার কিউব। এবার এই কোশ্চেন করার একটা ট্রিক বলি, ট্রিক দিয়ে অ্যান্সার হয়ে যাবে এসব। 216 তারপরে x এর কিউব, 216 কার কিউব আমাকে বলো, 216 কার কিউব, 6 এর কিউব, তার মানে 6x তার কিউব লিখে দেবে। আর এইখানে 27 মানে কার কিউব, 3 এর, তাহলে 3y তার কিউব, তার মানে 6x প্লাস 3y দিয়ে অ্যান্সার আসবে। 6x প্লাস 3y দিয়ে কোনটা অ্যান্সার আছে, আগে Option 6x C। তারপর 3y, আগে Option 6x C। 3y নেই, 6x 3y নেই, 6x 3y আছে, এটাতে নেই, এটা অ্যান্সার হলো না, অপশান সি অ্যান্সার। ব্যাস এইটুকু দিয়ে করলেই হয়ে যাবে। এটাকে অ্যাকচুয়ালি কিউবের ফর্মুলা করে দিয়েছে, ঠিক আছে। এটা কি, এটা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab আর প্লাস 3, এটা হচ্ছে আমাদের সরি 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এটা দেওয়া আছে। 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি আর 3ab স্কোয়ার, কিউবের ফর্মুলা করা আছে। তো আমরা এতর মধ্যে যাব না, এত ঝুট ঝামেলার মধ্যে আমরা গিয়ে লাভ নেই। আমরা সিম্পল দেখব যে
6x 3y কোথায় আছে সেটা আমরা অ্যান্সার করবো। পরীক্ষায় এইটা দেখেই অ্যান্সার করতে হবে সিলেকশন নিতে গেলে, পরীক্ষায় বিশ্লেষণ করতে গেলে টাইম হবে না, বাড়িতে করতে পারো, কোনো অসুবিধা নেই। এই কোশ্চেনটার অ্যান্সার বলো। এই কোশ্চেনটা অনেকের টাফ লাগতে পারে, অনেকের ইজি লাগতে পারে, অনেকের খুব ইজি লাগতে পারে। 3 নম্বর অপশান 4205/9, 4 নম্বর অপশান আমাদের 3872/9, এটা হচ্ছে 4টা অপশান। ইজি কোশ্চেন। ভালো করে দেখো, আমরা ডিএস দিয়ে করব, ডিএস। এইসব কোশ্চেন আমরা ডিএস লাগাবো যখনই আমাদের সিম্পলিফিকেশন এরকম কোশ্চেন আসবে। সবার আগে দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে অ্যাকচুয়ালি 88/9। তো মাথায় আসতে পারে যে নিচে 9 থাকলে তো সমস্যা হবে। এবার ব্যাপার হচ্ছে নিচের 9 দেখো সবার নিচেই পড়েই রয়েছে, নিচের 9 দিয়ে কিছু করেই নেই, তার মানে 9কে ক্যান্সেল করে দিল, তাহলে 9 আমাদের অ্যান্সারে আসবেই না। বোঝা গেল? 9 যদি নিচে রেখেই দেয় তার মানে ওটা ডিএসে কোনো এফেক্ট পড়বে না, ডিএস দেবো শুধু উপরেরটা ডিএস দেবো। ঠিক আছে, বোঝা গেল প্রথম পয়েন্ট। এগুলো হয়ে যাবে তো স্যার। লাস্ট ডিজিটে হয়ে যাচ্ছে, লাস্ট ডিজিটে বলো, অ্যান্সার বলো। লাস্ট ডিজিটে হবে না, দুটো অপশানে লাস্ট ডিজিট সেম আছে। এবারে হচ্ছে এখানে যদি যোগ করি এখানে কত হবে, 104 হবে, তুমি বলবে ঠিক আছে, প্লাস আমাদের কত 37 আছে। এবার নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে, আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে, দেখো এইটার সাথে এইটার গুণ করতে হবে, তাহলে এখানে ডিএস কত হবে, 8 8 16, মানে এটা 7-এর ডিএস, আর এটা কত, এটা 5-এর ডিএস বাই 9, প্লাস এটা কত হবে, এটা হয়ে যাবে ডিএস 1। এবারে 5 সাথে কত হবে, 35, 35 মানে হচ্ছে আমাদের এখানে বলতে পারি 8, প্লাস এবার 9 আর 1 আমাদের গুণ হয়ে যায়। ঠিক আছে, 9 আর 1 যদি আমরা গুণ করি, আমাদের লসাগু করার নিয়ম কি, লসাগু করার নিয়ম হচ্ছে এইটা গুণ করে দিতে হবে। তাহলে এটা যদি আমাদের গুণ হয়ে যায় তাহলে 9 এর সাথে কিছু গুণ করলে ডিএস কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল 0, নিচে 9, 9 থাকলো, তার মানে 8 আমাদের অ্যান্সারে আসবে, 8। ঠিক আছে, যেমন আমি যদি বলি 3/5 প্লাস 2, তাহলে হিসাব মতন কি করতে হয়, 5 যদি লসাগু নিই 3 এখানে 3ই থাকবে, যেমন এইখানেরটা এখানে আছে, আর এখানে 5 দুগুণে 10 প্লাস 10, মানে এটা হয়ে যায় 13/5। এরমভাবে লিখি না, এটা গুণ করে দিয়ে এখানে বসাই। এইখানেও যখন এটা গুণ করতে গেল 9 এর সাথে গুণ হয়ে 9 9 মানে 0 হয়ে গেল, তাহলে মানে উপরে ডিএস 8ই থাকলো। এবার কোন অপশনের উপরে ডিএস 8 আছে, অপশন 1। এটা 5 6 7 অ্যান্সার হবে না। এটাতে যদি দেখি 9 5 4 9, এটাতে আছে, এটাতে আমাদের 9 গেল, এটা অ্যান্সার হবে না। 7 8 9, এটাও অ্যান্সার হবে না, অপশন এ অ্যান্সার। বোঝা গেল? ভালো কোশ্চেন, এইভাবে সলভ হবে, ডিএস দিয়ে সলভ হয়ে যাবে সব। পরেরটাই আসো। এত টাকা দিয়ে 45 কেজি আপেল, এই কোশ্চেনটা আমি বলবো ইন্টারেস্টিং কোশ্চেন সব থেকে, এটা টাইম দিচ্ছি, একটু চেষ্টা করো ভাবার। অপশানগুলো কি আছে একটু বলে দিই। অপশান 3, অপশান 4, অপশান 3-এ আছে 650 700। ভাবনা চিন্তা করো। দেখো ভাবনা চিন্তা করলেও এই কোশ্চেন তুমি সহজে সলভ করতে পারবে না। এই কোশ্চেন সলভ করতে গেলে কীভাবে করতে হবে, কোশ্চেনটাকে বোঝো। এত টাকা দিয়ে 45 কেজি আম আর আপেল কিনলো, তাহলে আম প্লাস আপেল টোটাল কত টাকার কিনলো, টোটাল কিনলো 45 কেজি, টোটাল দাম নিল কত লোকটার থেকে, 1200, লজিক্যাল ভাববে, ম্যাথের মতন ভেবো না, 1240 টাকা খরচা করলো। সে 45 কেজি আম আর আপেল কিনলো, আপেলের দাম, আমের দাম 25 টাকা 30 টাকা প্রতি কেজি, তাহলে আপেল প্রথমে দেওয়া আছে, আপেলের দাম 25 টাকা পার কেজি, 25 টাকা পার কেজি, আর এটার দাম হচ্ছে 30 টাকা পার কেজি। তিনি আলাদাভাবে আমের জন্য কত খরচা করেছে, তাহলে এই টাকার মধ্যে আমাদের বের করতে হবে যে আম কিনতে কত টাকা খরচা হয়েছে, এটা হচ্ছে আমার কোশ্চেন।
এবার এই কোশ্চেনটা আমি কিভাবে সলভ করব দেখো, লজিক্যালি বুঝতে পারলে খুব ভালো লাগবে। এই যে প্রতি টাকা পার কেজিতে কোন ভ্যালুটা ইজি, 30টা বেশি ইজি না 25টা বেশি ইজি, কোনটা বেশি ইজি? 30 30 বেশি ইজি, 30 ঠিক আছে, তার মানে আমের দামটা ইজি। তাহলে চলো আমি পুরো 45 কেজি আমের দাম ধরে হিসাব করি। তাহলে পুরো 45 কেজির 45 কেজি যদি 30 টাকা করে সে কিনতো, তাহলে টোটাল কত টাকার কেনা হতো জিনিস? 0 3 5 15 5 3 4 12 13, 1350 টাকার জিনিস কেনা হতো, হ্যাঁ কিনা? ঠিক আছে, পুরোটাই যদি সে কি কিনতো, আম কিনতো 30 টাকা করে, তাহলে 1350 টাকা খরচা হতো। এই কোশ্চেনটা আমি সলভ করা শুরু করলাম এখান থেকে। এটুকু কি সবাই বুঝতে পারলে? একটু কনফার্ম করো আমাকে, বুঝতে পারলে? ক্লিয়ার? কিন্তু তার খরচা হচ্ছে কত? টোটাল 1240 টাকা। তাহলে 1240 টাকা খরচা হচ্ছে মানে কত টাকা কম খরচা হয়েছে? 011, 110 টাকা কম খরচা হয়েছে। আমি বলতে পারি কি, বলতে পারি 110 টাকা কম খরচা হয়েছে। 110 টাকা যে হ্যাঁ আমার স্যার। টোটালে 110 টাকার কম খরচা হয়েছে, টোটালে আমার 110 টাকা পকেট দিয়ে কম গেছে। 110 টাকা কম যাওয়ার কারণ, আপেল প্রতি কেজি কত টাকা কম ছিল? আপেলে 1 কেজি কিনলে আপেল 30 টাকার বদলে 25 টাকা দিয়েছি, তার মানে 1 কেজি আপেলে আমি 5 টাকা করে সেভ করেছি। তাহলে 110 টাকা সেভ করার জন্য আমার টোটাল 5 টাকা করে যদি সেভ হয় 1 কেজিতে, 110 টাকা সেভ হওয়ার জন্য কত কেজি আপেল আমার কিনতে হবে? এটা যদি ভাগ করি 22, তার মানে আপেল কিনেছি আমি কত কেজি? 22 কেজি। আপেলের কেজিতে ভ্যালু বেরিয়ে গেল, 22 কেজি আপেল কিনেছি। কারণ 1 কেজি কম কিনলে 5 টাকা সেভ হতো, 2 কেজি কম কিনলে 10 টাকা সেভ হতো, 3 কেজি কম কিনলে 15 টাকা সেভ হতো, কিন্তু সেভ হয়েছে কত? 110 টাকা। 110 টাকা আমার কম লেগেছে, 110 টাকা কম লেগেছে টোটালে। 1350-এর বদলে 1240, 110 টাকা কম লেগেছে, তার কারণ আমার 110 টাকা সেভ হয়েছে মানে প্রত্যেক কেজিতে 5 টাকা করে সেভ হচ্ছিল। তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 22 কেজি আমি জিনিস তাহলে কিনেছি। তাহলে আপেল বেরিয়ে যাবে 22 কেজি। আম নিয়ে ক্যালকুলেট করলে অপোজিটটা আপেল বেরিয়ে যাবে কত কেজি কিনেছি। তাহলে এইটুকু কি সবাই বুঝতে পারলে? একটু কনফার্ম করো আমাকে যে আপেল 22 কেজি কিনেছি, বেরিয়ে গেছে। ক্লিয়ার? এবার 45 কেজির মধ্যে যদি 22 কেজি আপেল হয়, তাহলে আম কত কেজি? কারণ আম আমাদের লাগবে। আম কত কেজি কিনেছি? 45 থেকে 22 মাইনাস করলে 23 কেজি কিনেছি, ঠিক বললাম? Yes, yes. 23 কেজি, হ্যাঁ প্রত্যেক কেজির দাম কত? স্যার। প্রত্যেক কেজি 30 টাকা করে দাম। তাহলে 23 ইন্টু 30 করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে কত কেজির আম কিনেছি। 0 3 3 9 3 2 6, 690 টাকার আম কিনেছি। অপশন 1 অ্যান্সার। অঙ্কটা কি বুঝতে পারলে? সলভ করলাম যে কিভাবে। হ্যাঁ স্যার। যেমন ব্যাস এই কোশ্চেন আর এক্সাম্পল আমি পরেই দেবো যদি এরপরে কোশ্চেন আসে, নাহলে টাইম লস হয়ে যাবে এখানে আবার বানাতে গেলে। আমের দাম 30 টাকা কেজি তো স্যার নাকি? বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আমের দাম 30 টাকা কেজি না? হ্যাঁ 30 টাকা কেজি। এই যে 23 ইন্টু 30, এটা 22 কেজি যদি হয়, এটা 23 কেজি, আর 23 কেজি 30 টাকা করে, দাম কত হচ্ছে? 690 টাকা। ঠিক আছে, ঠিক। ব্যাস কোশ্চেন সলভ। আর এই কোশ্চেন এইভাবে সলভ করবে পরীক্ষায়, আর এই পরীক্ষায় কিন্তু এটা লিখতে হবে না, পরীক্ষায় সলভ হবে জাস্ট এই 2 লাইন। নেক্সট আসো, নাহলে এই কোশ্চেন সারা পেপার খতম হয়ে গেল। রেশিও করে হতো না? হ্যাঁ হ্যাঁ, বলছি রেশিও করে হতো না ওই 30 আর 25 টাকা যদি রেশিও করো, দেখো টাইম কীরকম নেয় দেখো। আই থিঙ্ক এর থেকে বেশি টাইম লাগবে রেশিও করে করলে। নেক্সট আসো, এটা সব থেকে ইজিয়েস্ট মেথড। এই মেথডে তো মুখেই কোশ্চেন সলভ করে দেওয়া যায়। আমি এই কোশ্চেনটা মুখেই সলভ করে দিতে পারতাম না লিখেই, কারণ এই ভ্যালু বার করতে গেলে গুণ করার জন্য কিছু লিখতে হবে না, তারপর এইটুকু সলভ তো আমি অটোমেটিক করে ফেলবো। আচ্ছা এই কোশ্চেনটা দেখো, XYZ এর বেতন এত 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 অনুপাতে রয়েছে, বেতন এত 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 বৃদ্ধি করা হয়েছে, নতুন বেতন কত? এর মধ্যে কিছু নাই, করানো কোশ্চেন, 100% কমন। এটা রেশিওতে আছে, যখন পুরোই রেশিও বানাও 0 0 0 ক্যান্সেল, তাহলে 1 2:2। 82% বৃদ্ধি পেয়েছে মানে 182 হয়ে যাবে। 50% বৃদ্ধি পেয়েছে মানে হচ্ছে 150% হয়ে যাবে। 19% বৃদ্ধি পেয়েছে মানে 119 হয়ে যাবে। এবার এটার রেশিও বানাও, 2 ক্যান্সেল 2 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 91। কোন অ্যান্সার অপশন মনে হচ্ছে হবে? 91 দিয়ে একটাই আছে, অপশন 2। Option 2. ইজি কোশ্চেন, ইজিলি সলভ হবে, কয়েক সেকেন্ড লাগবে। এই যে 21টা কোশ্চেন আমি দেখালাম এতক্ষণ, 21টাই প্রায় ইজি ছিল। 22 নম্বরে আসো। এবার এই কোশ্চেনটা নিউ আছে, এবার এটা নোটে চলে যাবে, নোটের মধ্যে নিয়ে যাবে এই কোশ্চেনটা। 12 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত, তাই এই অবধি কোশ্চেনটা সলভ করি। একটা বৃত্ত আঁকি, বৃত্তর ব্যাসার্ধ কত? রেডিয়াস হচ্ছে 12 সেন্টিমিটার। 150 ডিগ্রি কেন্দ্রীয় কোণ সহ, আচ্ছা এই পুরো কোণটা কত ডিগ্রির কেউ বলতে পারবে? পুরো একটা বৃত্তের কোণ হয় কত ডিগ্রির? 360 ডিগ্রি। তার মধ্যে 150 ডিগ্রির কোণ বানাতে হবে, তার মানে এইটা আমি ধরে নিলাম 150 ডিগ্রি। এখান থেকে এই সেক্টরটা আমি ধরে নিলাম কত? 150 আরো বেশি হবে অনেকটা আরো।
180 তো পুরোটা হয়ে যাবে, তার থেকে একটু ছোট, মানে তর্কের খাতিরে এইভাবে আঁকলাম। পরীক্ষায় এইটুকু তুমি 150 নিলে তার কারো কোনো সমস্যা নেই তাতে। তাহলে এটা আমি ধরে নিলাম এটা 150 ডিগ্রি দেওয়া আছে, কথার কথা। বলছে বৃত্তাকার বৃত্তাকার এখানে বলছে একটি বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এই যে আমি বৃত্তকলাটা পেলাম, এটার ক্ষেত্রফল মানে এইটুকুর ক্ষেত্রফল আমার জানতে চাইছে। যদি এরকম একটা সেক্টরের যদি ক্ষেত্রফল জানতে চায়, তার জন্য ফর্মুলা আছে, একদম ইজি ফর্মুলা। সূত্র কি? সূত্র হচ্ছে θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে থিটার মান কোনটা? থিটার মান এই যেটা দেওয়া আছে 150, সেটাই হচ্ছে থিটার ভ্যালু। তাহলে থিটার জায়গাতে কি লিখে দেবো? যা দেওয়া থাকবে 150, 200, 250 যা দেওয়া থাকবে বাই সূত্রে 360 ইন্টু পাই। পাইটা পাই রাখা আছে, অপশানের দিকে একটু তাকাবে, তাহলে পাই নিয়ে কোনো ঝামেলা নেই। আর স্কোয়ার, আর মানে কত কেউ বলতে পারবে? আর মানে রেডিয়াস মানে 12। 12 স্কোয়ার মানে কত হবে? 12 ইন্টু 12ই করে দিলাম। ব্যাস 12 0 0 আমাদের ক্যান্সেল হয়ে গেল। 12 দিয়ে কাটলে 3 12 36, 3 দিয়ে কাটলে 3 5 15, 5 5 12 60, 60 পাই। কোন অপশানে আছে 60 পাই? অপশান 3। এবার এই কোশ্চেন যদি নেক্সট টাইম আসে আর পরীক্ষায় আসে, তারপর যদি না করতে পারো, এটা তোমার ব্যর্থতা হবে। কারণ এই কোশ্চেনে একটাই ফর্মুলা মাথায় রাখতে হয়, যদি এরকম টাইপের কোশ্চেন আসে। ফর্মুলা কি? θ/360 পাই আর স্কোয়ার। থিটা মানে যে কোনটা দেওয়া থাকবে, 150 জায়গাতে অন্য কিছু দেওয়া থাকবে, সেটা অ্যান্সার। আর রেডিয়াস মানে হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ক্লিয়ার? নেক্সট টাইম যত এই কোশ্চেন আসবে, সব কোশ্চেন তুমি চোখ বন্ধ করে সলভ করে ফেলবে। 23 নম্বরে আসো। বলছে সংখ্যাগুরু মান কি? এর আগে করেছিলাম। সংখ্যাগুরু মান মানে হচ্ছে এখানে যে মানটা বেশিবার রিপিট হবে সেটাই অ্যান্সার। এবার পরীক্ষা এগুলো টাইম নিয়ে নেয়, টাইম না যাতে না কম নেয়, তার জন্য কী করবে? 41 এখানে লেখো, 55 আলাদা তো তারপরে লেখো, 45 আলাদা তো তারপরে লেখো, 48 আলাদা তারপরে লেখো, 40 আলাদা তারপরে লেখো, 47 এখানেও নেই, আলাদা পরে লেখো। 47 অবধি গেলাম, তাই তো? 40 47, তারপর 41 আছে, এখানে 41 আছে, লেখো। 47 এই ঘরে লেখো, যেটা থাকবে। 54 কোথাও নেই, তাহলে এখানে লেখো। 44 কোথাও নেই, এখানে লেখো। 49 কোথাও আছে? নেই, তাহলে নিচে লেখো। না 48 কোথাও নেই, তাহলে এটাও নিচে। 48 আছে, এই যে আছে তো। 48 আছে। 53 কোথাও আছে? 53 একটু দেখে নাও ঝট করে, নেই। তারপরে আমাদের 54 কোথাও আছে? 54 এই যে একটা আছে। আছে 50 আছে, তুমি বলবে না 50 জিরো তো দেখাই যাচ্ছে, একটাই আছে। 53 কোথাও আছে? 53 53 এই যে একটা, 53 ঘরে লেখো। আর 41 কোথাও আছে? এই যে 41 প্রথমেই আছে। 46 46 46 46 নেই 46 নেই। এবার বলো এর মধ্যে বেশিবার কোনটা রিপিট হয়েছে, কোনটা সব দিয়ে বেশিবার এসছে? 41। 41 তাহলে সংখ্যাগুরু এটাই, সংখ্যাগুরু, তাহলে 41 অ্যান্সার। ক্লিয়ার? এই কোশ্চেনের মধ্যে কিছু থাকে না, কিন্তু পরীক্ষা এটা দেখতে গেলে অনেকে গুলিয়ে যায় যে কীভাবে দেখবো না দেখবো। তো সবকটা লিখে নেবে যেটা বারবার আসবে। এটা অনেক বড় ডেটা দিয়ে দিয়েছে, এটাই অ্যান্সার। নেক্সট আসো। একজন ব্যক্তি তার মাসিক বেতনের 12% বাড়ি ভাড়ায় ব্যয় করেন। যদি প্রতি মাসে তিনি পরিবহনে 407 টাকা এবং মুদির দোকানে এত টাকা ব্যয় করেন এবং অবশিষ্ট এত টাকা সঞ্চয় করেন, তাহলে তার মাসিক বেতন কত? মাসিক বেতন কত? এটা আমার বার করতে হবে। কোশ্চেনটা পড়ো, তারপর চেষ্টা করো সলভ করার, দেখো মাথায় আসে কিনা। তারপরে আমি বলেছি ইজিলি সলভ কীভাবে হবে। 11 11 4 4 9, 11 3 7 7। চলো। ऑप्शन 2 सर। অপশন 2 বলছো, তাই তো? বাকিটা দেখো। Option 2. আচ্ছা, এই কোশ্চেনে দেখো টোটাল ইনকাম আমরা ধরে নিলাম একজন ব্যক্তির কত হয়? 100%।
এবার এই 100%-এর মধ্যে বাড়ি ভাড়ায় যাচ্ছে তার 12% গেল। তারপরে প্রতি মাসে এই 100%-এর মধ্যেই সব খরচ হচ্ছে, কিন্তু 407 টাকা একটা জায়গায় খরচা করলো, 407। তারপরে আর একটা জায়গায় খরচা করলো কত, মুদির দোকানে এত। তারপরে আরেকটা জায়গায় অবশিষ্ট পড়ে থাকলো কত, তার কাছে আর অবশিষ্ট 9 to 4। তাহলে 100%-এর মধ্যে এই পার্সেন্ট এত টাকা আর পড়ে রইলো এত টাকা, সব কটা যদি যোগ করে দিই তাহলে তার ইনকাম 100% টোটালটাই শো করবে। এবার বলছে মাসিক বেতন কত, মানে 100%-এর ভ্যালু বার করতে হবে। 12% এদিকে নিয়ে যাও, তাহলে মাইনাস হয়ে যাবে 12%, তাহলে এটা হয়ে গেল 88%। তাহলে 88%-এর ভ্যালু হয়ে গেল এগুলো সবকটা যোগফল। সবকটা যদি যোগ করি তাহলে 8 6 5 7 9 2 4 407 88 9988 কি Yes, sir. সব কটা যোগ করলে 9988। তার মানে আমি বলতে পারি 9988 যেটা আছে 9988 সেটা আমার 88%-এর ভ্যালু। তাহলে 88% দিয়ে ভাগ হয়ে যাবে। টোটাল ইনকাম কত, 100%। বার করার জন্য 100% দিয়ে গুণ হয়ে যাবে, পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে। 11 দিয়ে কাটলে 8 বারে কাটবে, 11 দিয়ে যদি আমরা কাটি 9 আর 0 8। আচ্ছা, এটা না কাটাকাটি যদি আমরা করি, ডিএসি লাগিয়ে দিই, ডিএস দিয়ে করে দিই, তাহলে 8 8 কত 16, মানে নিচে 7 আসবে। 7 মানে উপরে আমাদের কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। 9 Sir, 9 দুটো তো ক্যান্সেল, same আছে তো। 7 দুটো ডিএস সেম আছে, Yes, sir. 5 3 8 ডিএস হবে 1, আমি ডিএস দিয়ে করেছিলাম, হয় না তাই DS এ। 4 7 28 এক ডিএস হচ্ছে। তাহলে ডিএস দিয়ে তো যখন হবে না তখন কাটাকাটি করতে হবে। আচ্ছা, কাটলে কত অ্যান্সার আসছে, অপশন 2 আসছে, এটা আসছে 11 Yes, sir. কাট- 35 কাটলে জিরো, তাই তো? তাহলে আর আমি আর কাটাকাটি করলাম না, এটা কাটাকাটি করতে পারবে। 11 দিয়ে কাটবে, তারপর গুণ করে দেবে, লাস্টে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, 11 দিয়ে কাটলে 8 বারে কাটবে, 11 দিয়ে কাটলে 9 এর পরে 0 8 হয়ে যাবে। আর 4 দিয়ে কাটলে এটা কত হবে, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে হচ্ছে 25, আর 2 দিয়ে যদি এটা আমরা কেটে দিই তাহলে এটা হয়ে যাবে 45, 4 গুণ করে দেবে, অপশান 2 চলে আসবে। নেক্সট 25 নম্বর কোশ্চেনটা বলছে, এটা লাস্ট কোশ্চেন, চলো। এটা তো আমাদের নিউ কোশ্চেন, নোটের মধ্যে এটাও যাবে। 2-3টা প্রত্যেকটা সেটে নতুন কিছু পাবে, ওগুলো তোমরা নোট করতে হবে। POR একটি বৃত্তের ব্যাস, POR একটি বৃত্তের ব্যাস। তাহলে সবার আগে একটা বৃত্তের ব্যাস, আচ্ছা ব্যাসার্ধ মানে এখান থেকে এইটুকু, ব্যাস মানে এখান থেকে পুরোটা, এটা আমরা জানি। তাহলে POR এটা ব্যাস। এর দুটি জ্যা আছে, বৃত্তের জ্যা মানে যদি কেন্দ্রকে ছেদ করে না যায়, বাকি এখান থেকে আমি যেখানে ইচ্ছা টানবো সবকটা হয়ে যাবে জ্যা, শুধু কেন্দ্রকে ছেদ করে যাওয়া যাবে না। এক পার থেকে আরেক পার গেলেই, বৃত্তের দুটো পয়েন্টকে ছেদ করে গেলে ওটাকে জ্যা বলে। এবার বলছে PQ এবং RQ, দেখো দুই জায়গাতেই কিউ পয়েন্ট কমন, তাহলে কিউ পয়েন্ট আমরা এখানে নিলাম, তাহলে P থেকে কিউ এখানে হলো, আর R থেকে কিউ পয়েন্ট এখানে হলো। ঠিক আছে, তাহলে কি কি পেলাম, PQ RQ, দুটো জ্যা হলো। জ্যা মানে কেন্দ্র ছেদ না করে এপার থেকে ওপারে ছেদ করলেই এটা জ্যা হয়ে যায়। তুমি বলবে ইয়েস, ক্লিয়ার। চাপ PQ এর দৈর্ঘ্য, এই যে আমরা PQ এর যে দৈর্ঘ্যটা বলছে, PQ এর দৈর্ঘ্য RQ এর দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে RQ এর যা দৈর্ঘ্য হবে তার অর্ধেক এটা। তার মানে এটার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম 2 ইউনিট, তাহলে এটার দৈর্ঘ্যের এটা হবে আধা, তাহলে এটা হবে কত, 1 ইউনিট। এটা 2 হলে এটার আধা হবে এটা, এটার আধা এটা, 2 হলে 1 হবে। এবার বলছে POQ, তাহলে P এই যে, ও এই যে, কিউ এই যে, তার মানে এইভাবে একটা অ্যাঙ্গেল বলেছে, তাহলে এখান থেকে আমার কানেক্ট করে দিতে হবে অ্যাঙ্গেল করার জন্য। তাহলে এই অ্যাঙ্গেলটা POQ, পরিমাপ নির্ণয় করো, এই অ্যাঙ্গেলটা কত আমার বার করতে হবে। এবার এই কোশ্চেন সাধারণত আমরা দেখি, যদি না দেখি পরীক্ষায় ডাইরেক্ট দেখলে অসুবিধা হবে। তো এই কোশ্চেন সলভ করার জন্য সিম্পল টেকনিক আছে। সিম্পল টেকনিক কি, এখানে দুটো কোণ মিডিলে তৈরি হবে, দেখো দুটোই কোণ তৈরি হবে অলওয়েজ, এই একটা কোণ আর এর অপোজিটে আরেকটা কোণ হচ্ছে এই একটা কোণ। ঠিক আছে, এই কোণের সামনের বাহু আমি দেখতে পাচ্ছি 2, এই কোণের সামনের বাহু আমি কত দেখতে পাচ্ছি, 1। যদি এরকমভাবে ফিগার তৈরি হয় তাহলে মাথায় রাখবে এই কোণের মান ইউনিটে 1 ইউনিট, আর এই কোণের সামনে যে বাহুটা আছে যদি 2 ইউনিটের বাহু হয় এটা হবে 2 ইউনিট। তাহলে এটা পুরোটা কত ডিগ্রি হয়, একটা রেখার উপরে এই পুরোটা হয় হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি টোটাল হয় তাহলে এই টোটাল ইউনিটে কত ইউনিট হচ্ছে, 1 আর 2 মিলে
3 ইউনিট দিয়ে ভাগ করো। 60 ডিগ্রি। এবার আমার বার 60 করতে হবে কোনটা, আমার এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, এই অ্যাঙ্গেলটা ইউনিটে কত ইউনিট, 1 ইউনিট, তাহলে 1 দিয়ে গুণ করো, 3 6 18 60 ডিগ্রি, 60 ডিগ্রি আমাদের কারেক্ট অ্যান্সার। এবার এই ফরম্যাটে যত কোশ্চেন আসবে নিজেরা করতে পারবে, হ্যাঁ কি না বলো, করতে পারবে Yes, sir, সবাই? yes, হ্যাঁ sir. স্যার। এবার এরকম একটা কোশ্চেন যদি দেয়, এরকম ভাবে যদি একটা বৃত্ত ব্যাস থাকে, এটাই যদি এরকম থাকে, একটা ধরো এখানে 5 ইউনিট গেল, 5 আর এটা ধরলো বললো 1/5, মানে একটা 5 দৈর্ঘ্য একটা 1 দৈর্ঘ্য, আর এখানে যদি কানেক্ট করে দেয়, যদি আমাদের এইটা জানতে চায়, তাহলে আমরা টোটাল জানি 180, টোটালকে 6 দিয়ে ভাগ, এটা যদি জানতে চাই কত দিয়ে গুণ করব, আমরা 5 দিয়ে গুণ করব, সামনে 5 আছে 5 দিয়ে গুণ, তার মানে এটা হয়ে যাবে 150 ডিগ্রি, 150 ডিগ্রি। 150 ডিগ্রি, বোঝা গেল? তাহলে এই টাইপের কোশ্চেন হেভি ইজি হয়, কিন্তু বাড়িতে একবার দেখে যেতে হয়, দেখে গেলে এইসব কোশ্চেন পরীক্ষায় সলভ হয়ে যাবে। তাহলে এখানে দুটো কোশ্চেন একদম নতুন ছিল, একটা কোশ্চেন ছিল, এর আগে আরেকটা কোনো কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা ছিল, ঠিক আছে? এইগুলো নোটে রাখবে, এগুলো প্র্যাকটিসে রাখবে, এগুলো চর্চাতে রাখতে হবে, যাতে এক্সামে আসলে আমরা ইজিলি করতে পারি, ঠিক আছে? চলো, তাহলে আমাদের এই অবধি পুরোটা কমপ্লিট।